পেইন্ট ব্রাশ টুলটা আসলে ব্রাশ টুলের মতো, যে আপনারা অনেকে কি স্কেচ করেন না, আর্ট করেন না, অনেকে তো ওইখানে থাকতে পারে, তারা ছোটবেলায় কি আর্ট করছে, তাই না? ওখানে এই যে ব্রাশ টুলটা ইউজ করেন, দেখেন এভাবে কি ব্রাশ করা যায়। আর বব ব্রাশ টুল সেম ওয়েতে, মানে দুটো তো সেম, তাই না? তফাৎটা কি? কোনটা স্মুথ? না তো, দুইটা সেম। তেরা তেরা না, আমি তেরা তেরা নিছি, দেখেন তো এটা এটা করলাম, দুইটা সেম না। আচ্ছা আচ্ছা, এটা যেমন আপনাদের কথা তুলনামূলক একটু ঠিক আছে, যেমন সামনে আমাদের 27 নম্বর যিনি বললো যে ঠিক আছে, এটাও কথা ঠিক আছে, বাট ওইটা না মেনলি। এখানে কথা হচ্ছে একটা হচ্ছে স্ট্রোক কালার, আরেকটা হচ্ছে ফিল কালার। তফাৎটা হচ্ছে সেইখানে, যেমন আমি সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিই। ওকে, এখন আমি প্রথমে পেইন্ট ব্রাশ টুল দিয়ে একটা লাইন টানি, হ্যাঁ টানলাম, পরে আসছে সবারই দেখেন। আচ্ছা, নিচেরটা হচ্ছে বব ব্রাশ টুল, উপরেরটা কি পেইন্ট ব্রাশ টুল, আর নিচেরটা হচ্ছে বব ব্রাশ টুল। আমি সিলেকশন টুলে আসি, দেখেন আমি এটাকে সিলেক্ট করি, দেখেন এটা কি স্ট্রোক কালার আছে, ফিল কালারটা কি ডিজেবল আছে। এটা ক্লিক করি, স্ট্রোক কালার ডিজেবল, বাট ফিল কালার কি মানে বুঝছেন তো? আমাদের পেইন্ট ব্রাশটা হচ্ছে স্ট্রোক কালার, বাট বব ব্রাশ টুলটা হচ্ছে ফিল কালার। এখন দুইটার মধ্যে তফাৎটা বুঝতে হইলে আমাকে জুম করতে হবে না, আরও যদি তফাৎ বুঝতাম, দুইটাকে সিলেক্ট করি। এখন একটা দেখেন যে মাঝখান দিয়ে কি লাইন গেছে, কিন্তু এইটা হচ্ছে দুই পাশ দিয়ে লাইন গেছে। আমার ফিল কালার যেটা ওটা দুই পাশ দিয়ে গেছে, আর যেটা হচ্ছে আমার স্ট্রোক কালারটা কি একটা লাইন মাঝখান দিয়ে গেছে। দুইটা লাইনের সুবিধা কি, যে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আসি, এখানে ক্লিক করে তো আমি দিলাম, এটাকে সিলেক্ট করি, দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে যদি আসি, তাহলে দুই পাশ দিয়ে গেলে পরে আমি শুধুমাত্র এই যে এইটাকে সিলেক্ট করে এইভাবে বড় ছোটো করতে পারি। শেপটাকে কি আমি চাইলে পরেই চেঞ্জ করতে পারি। আর এই ক্ষেত্রে কি আমার কোনো কিছু হবে? স্ট্রোক কালারটা কিন্তু কি আমার ওইভাবেই থাকবে এখানে, কারণ কি একটা লাইন। আর এটা যেহেতু ফিল কালার কি দুই পাশ দিয়ে লাইন চলে গেছে। তো এই হচ্ছে দুইটা মানে তফাৎ, পেইন্ট ব্রাশ আর বব ব্রাশ। তো পেইন্ট ব্রাশ আর বব ব্রাশ তো এটা সিম্পল একটা জিনিস, যেটা মনে রাখলেই হবে যে পেইন্ট ব্রাশ টুলটা হচ্ছে আমার স্ট্রোক কালার, আর বব ব্রাশ টুলটা হচ্ছে আমার ফিল কালার। এটা ইউজেস তো আপনি নিজে করবেন পরবর্তীতে। এখানে শেপগুলো কি নিজে নিতে হবে না, আর্ট করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। ব্যবহার বলতে গেলে কি, আমরা যখন কোনো এডিট করি না, নর্মালি স্ট্রোক কালার রাখতে চাই না। যেমন ধরেন যে টেক্সটটা কি টেক্সটে থাকে, তাই না নর্মালি? এখন আমরা তো বিভিন্ন ধরনের কি ফন্ট ইউজ করি না, তা আমার কম্পিউটারে ওই ফন্টটা আছে, ইনস্টল করা আছে মনে করেন, অন্য কম্পিউটারে তো ওই ফন্ট ইনস্টল নাও করা থাকতে পারে, তাই না? তো যখন আমি ওই ফাইলটা অন্য কোনো কম্পিউটারে প্রিন্ট করার সময় ওপেন করতে যাব, তখন কি আমার ফন্টটা ভেঙে যাবে না? এই ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বলতে গেলে আমি এডিটটা যখন কমপ্লিট করে ফেলবো, তখন আমার টেক্সটটাকেও কি মানে ওইটাকে শেপে কনভার্ট করে দেবো, তখন আর এডিট করা যাবে না ওইটাকে। মানে আমি টেক্সটের মতো আর ওইটাকে কখনো এডিট করতে পারবো না। বাট আমার কিন্তু ওইটা যখন নাকি শেপের মধ্যে কনভার্ট হয়ে যাবে, তখন কি ওইটা ওই অবস্থায় থাকবে, এটা ভাঙবে না, কারণ ওটা শেপ হয়ে গেছে। তখন শেপটা কিন্তু ফিল কালারে থাকে। এখন স্ট্রোক কালারটা যদি এমনিতে রাখি আমরা, সেটা হচ্ছে কোনো একটা শেপের মধ্যে আউটলাইন হিসেবে যদি থাকে, সেই হিসেবে আমরা কি স্ট্রোক কালারটাকে
যদি রাখতে চাই সেটা এটা ডিজাইনের পারপোসে। তারপর অনেক সময় আছে যে আমরা কি করি, যেমন এইখানে যদি আমি এটাকে স্ট্রোকটাকে মনে করি সবুজ কালার দিলাম, স্ট্রোক কালার আছে। এখন এইটাকে এই শেপটাকে সিলেক্ট করে আমি চাইতেছি যে এইটা আমার স্ট্রোক কালার না থাকুক, মানে এখন ফিল কালার করে দিই। তখন অবজেক্ট থেকে এখানে এক্সপ্যান্ড অপশনটা আছে, এক্সপ্যান্ডে ক্লিক করে ফিল স্ট্রোক দুইটাই এনাবল আছে, ওকে করে দিলাম। এখন কিন্তু আমার এইটা দেখেন গ্রুপ অবস্থায় আছে না, এক্সপ্যান্ড করে দিচ্ছি গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করে দেই। এখন এটা ক্লিক করে দেখেন এটা কি ফিল কালার হয়ে গেছে না। কারণ ডিজাইনের পারপাসে অনেক সময় আছে যে কে আলাদা আলাদা করে রাখি, মানে স্ট্রোক কালারটা নর্মালি আমরা রাখি না। আপনি চাইলে পরে রাখতে পারেন, যে আপনি পারপোজটা হচ্ছে আপনার ডিজাইনের ক্ষেত্রে। আমি আপনার এমনিতে তো বুঝাতে পারবো না যে কোন সময় আপনি কোনটা রাখবেন। তবে আমি পার্সোনালি কি করি যে স্ট্রোক কালারটা রাখি না, যদি কোনো ডিজাইনটা যদি কমপ্লিট হয়ে যায় আমি সব যেগুলো স্ট্রোক কালার আছে ওগুলো কি যে মনে হয় যে এটা ডিজেবল করা ঠিক ঠিক হবে ডিজেবল করে দিই, আর ডিজেবল যেটা করবে ওগুলো কি করে দিই ফিল কালার কনভার্ট করে দিই এইভাবে। এখানে যেমন এটাকে একটা ফ্রেমের মতো হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে শেপার টুল। শেপার টুলটা শেপার টুলের শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস এন। মনে করি আমরা কি এর আগে শেপ নিছিলাম কি রেক্ট্যাঙ্গুলার শেপ, তারপর কি ইলিপ্টিক্যাল শেপ। এখন রেক্ট্যাঙ্গুলার শেপ যদি আমি নিতে চাই জাস্ট এভাবে ড্র করলেও অটোমেটিক রেক্ট্যাঙ্গুলার শেপ হয়ে যায়। আমি যদি সার্কেল যদি ক্লিক করি তাহলে কি সার্কেল হয়ে যায়, মানে সেমই, কিন্তু এগুলো যেমন আমি কি ক্লিক করে টান দিয়ে করতাম, আর এখানে কি হয় আমি আর্ট করতেছি ওটা কি শেপ হয়ে গেছে। যেমন আমি যে ত্রিভুজ আঁকতে চাই এভাবে করলাম, ওটা কি ত্রিভুজ হয়ে গেছে। এটা বেশি ভালো যদি সবকিছু সহজটা আগে দেখেন তাহলে কঠিন কোন সময় করবেন, বা এগুলো বলতেছেন যেমন আপনি কি সহজ এগুলো, তাই না? মানে আমি কখনো এটা ইউজই করি না। না লাইন টুল নিলে পরে আপনারা এইভাবে ক্লিক করলে কি লাইন টুল এটা হয়ে যায়। তারপর কি আছে পেন্সিল টুল, তাই না? পেন্সিল টুলটা এইভাবে যেমন এটা হয়। এখন পেন্সিল টুলটা আমি পুরোপুরি ভাবে দেখানোর জন্য দেখাই। মনে করেন যে ইলেকট্রিক্যাল একটা টুল নিলাম, হ্যাঁ শেপ নিলাম, এটাকে ব্ল্যাক করে দিই, আউটলাইন নান করে দিই। এখন পেন্সিল টুলে আসি, মনে করেন যে আমি কি করতেছি একটা দাগ টানতেছি, তাই না? দুইটাকে কি সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই অংশটাকে কেটে দিলাম। এখন এটা কিন্তু কি আমার একটা অন্যরকম ডিম কিসের এটা একটা ডিজাইন হয়ে গেছে। তো আমি কি করলাম পেন টুল দিয়ে দাগ দিয়ে ওটাকে কেটে দিলাম। কাটার ক্ষেত্রেও কি আমরা পেন্সিল টুলটা এইভাবে ইউজ করতে পারি। পেন্সিল টুলটা
নর্মালি আপনারা তো শুধুমাত্র নামের জন্য ইউজ করবেন, যেমন আমরা পেন্সিল দিয়ে কি লিখি, সরিও লিখি না, সরিও। যাই হোক, হ্যাঁ ওইটাই। তো পেন্সিল রোল দিয়ে মনে করেন যে এইভাবেই করতে পারেন। আর একটুই করি, দেখেন এইখানে টুলটা এখানে আমার কি স্মুথ ভাবে হয় না, তাই না? এখানে কি একদম কর্নার হিসেবে আসছে না? তো এইটাকে আমরা স্মুথ টুল দিয়ে দেখেন এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দিয়ে এই পাশটা কি একটু রাউন্ড শেপে করে দিতে পারি এইভাবে। হ্যাঁ, সহজ ভাষায় বলতে গেলে অমনটাই, যে আমরা স্মুথ টুল দিয়ে কর্নারকে রাউন্ড করতে পারি। বুঝতে পারছেন? তারপর কি আছে, পাথ ইরেজার টুল। এখন পাথ বলতে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো না, এগুলোকে পাথ বলা হয়। অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়, এরকম পাথ বলা হয়। যেমন এখানে যদি একটা ক্লিক করি আর এখানে একটা ক্লিক করলাম, আমি এখন কাটলো না, সিলেকশন টুলে আসি, এই অংশটা দেখেন আলাদা হয়ে গেছে, মানে জাস্ট প্রতি অ্যাঙ্কর পয়েন্ট যেখানে থাকে সেই অংশটাকে পাথ ইরেজার টুলটা কি আলাদা করে দেয়। ধরে জাস্ট টান দিবেন, তারপর কি আছে জয়েন্ট টুল। এখানে কি আমি ইরেজ করে ফেলছি না পাথ টুল দিয়ে, পাথ ইরেজার টুল দিয়ে। যদি কখনো কোনো একটা ভুল করে হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট দুটোকে এইভাবে টান দিয়ে আমি জয়েন করতে পারি। তো সেইটা করার জন্য অবশ্যই কি আমাকে সিলেকশন করতে হবে, আগে কাছাকাছি থাকতে হবে, সিলেকশন করতে হবে, তারপর কি ওইভাবে আমি জয়েন করতে পারবো। তো ইরেজার টুল অনেকে দেখলাম যে ইরেজার টুল খুব ইউজ করতেছে, এইভাবে ইরেজ করতেছে, কোনো করলে পরে এইভাবে কি ইরেজ করতেছে। ইরেজ মানে কি মুছে ফেলা, তাই না? তুলি বলেন, রাবার, মুছনি, এটা ভালো ছিল। সিজার টুলটা সিলেকশনটা করে নেই, এটা কি কেচি না? এইখানে যেমন আমি একটা ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করছি, আর এখানে কি একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করছি, তো দেখা যাবে যে এটা আলাদা হয়ে গেছে, মানে এটা জাস্ট সেম। এখানে কি দেখলাম যে পাথ ইরেজার টুলটা, সিজার টুলটাও তাই। তাই কিছু কিছু টুল আমার মনে হয় যে একটু কি কি কাজ এক্সট্রা ভাবে আছে, এরকমটা আমার মনে হয়, কিন্তু এগুলোর অবশ্যই ব্যবহার আছে। তো আপনার যখন এডিট করতে যাবেন, যেই ফ্লেক্সিবিলিটি দিবে আপনি তো ওইটা দিয়ে কাজটা করবেন। শেপ যখন আপনারা যখন কোনো একটা লোগো তৈরি করবেন, তখন কি মাল্টিপল শেপ নিয়ে কাজ করতে হয় না? কোথাও ইরেজার টুল ইউজ করবেন, কোথাও কি সিজার টুলটা ইউজ করবেন। এই গান কে বাজায় বাবা? আপনাদের গান, এমনকি গান শোনার সময় নাকি? হ্যাঁ, গান কে বললো? আচ্ছা যাই হোক, দেখেন আমি এখন কি করবো, নাইফ টুলটা দেখাই আপনাদের। এই চুপ, নাইফ টুলটা দেখাই। নাইফ টুল দেখানোর আগে আমি একটা টেক্সট নিয়ে নিই আগে। কি লিখে দে, কার নাম, কে গান বাজাইছে? গান কে বাজাইছে?
আমি না, আমার দ্বারা গান হয় না। আচ্ছা, রিফাত না? তখন ভাবেন আপনার নাম দেবো না অন্য কারো নাম দেবো। স্যার কাউসার রেখে আপনি অন্য ডিগ্রি দিন স্যার, কাউসার দিন। স্যার নিসার থাকতে আমাদের কোনো ভরসা আছে? ভরসা নাই, আমরা কাউসার দিতে বুঝলো না। আচ্ছা হয়েছে, বুঝতে পারছি আপনাদের সবার নাম নিয়ে অনেক সমস্যা। তো রিফাত ভাই, আপনি কিন্তু আপনার নাম যদি না করি আগে দেখেন, যাতে মিসও করতে পারেন অন্য কারো নাম দিলে পরে। তাহলে এখন আমার কি এটা টেক্সট হিসেবে আছে না? একটু আগে আমি বললাম কি যে আমরা টেক্সটে শেপে কনভার্ট করতে পারি। যেমন এইটা আমার কি এক ফন্টে, আমি রোবটো ফন্টে রাখছি এটা বোল্ড হিসেবে। তো এইটার মধ্যে এটাকে যদি আমি ফিল কালার করে বা ফিল কালারটা মনে করেন যে শুধু শেপের মধ্যে কনভার্ট করতে চাই, রাইট ক্লিক করলে এখানে আমাদের কি ক্রিয়েট আউটলাইন বলে একটা অপশন আছে। যদি এইটাতে একটা ক্লিক করি তাহলে এটা আমার শেপে কনভার্ট হয়ে গেছে। এই ওয়ার্ডগুলো এখন আর মানে সেই টেক্সট ফরম্যাটে না। আচ্ছা, লিখতে তো সবাই পারে তাই না? মনে করেন সিলেকশন টুলে এসে আমি এটাকে এখন বড় করে দিলাম। ওকে, এটাকে আমি এখন কি করব, শেপে কনভার্ট করব। কারণ শেপে কিছু এডিট করতে চাইতেছি যেটা জন্য আমি শেপে কনভার্ট করা জরুরি, তাহলে আমি টেক্সট ফাইলকে ওইভাবে কি কাজ করতে পারবো না। তো ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলাম, আর এটাকে এখন শেপ হয়ে গেছে। এগুলো কিন্তু আর নাই, মানে টেক্সট ফাইল না, কারণ আমি চাইলে পরে এগুলোকে এডিট করতে পারবো না। কিন্তু এখন দেখা যায় যে সবগুলোকে একটা গ্রুপ হয়ে গেছে অটো। যখন আমি ক্রিয়েট আউটলাইনে ক্লিক করছি ওখানে কি হয়ে গেছে, সবগুলো গ্রুপ হয়ে গেছে। গ্রুপ অবস্থায় থাক, দেখি তো গ্রুপ অবস্থায় কিছু হয় কিনা। এই কিছু না। তো নাইফ টুলে আসি, নাইফ টুল দিয়ে মনে করেন যে এইভাবে কেড়ে নিলাম। এখন আনগ্রুপ করে দিই, নিচের অংশ ধরে তার একটু নিচে দিই। তো এইভাবে মনে করেন যে নাইফ টুল দিয়ে আমরা কি কাটতে পারি। যখন আমরা ওইভাবে কাটলাম আমি, তখন কি এগুলো সব গ্রুপ হয়ে গেছে না? আমি এটাকে আনগ্রুপ করলাম, তারপর কি নিচের গুলোকে জাস্ট সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসলাম। এখন এগুলো তো এক একটা ইন্ডিভিজুয়াল কিন্তু শেপ হয়ে গেছে, জাস্ট নাইফ টুল দিয়ে আমি দাগ টানছি সেটা। বুঝতে পারছেন আশা করি। তো রিফাত, আপনার এটা ভালো লাগে নাই? দেখেন না, এটা দেখেন, আমি আমার ফিরে দেখেন। এখন তো বর্তমানে আমার টেক্সট ফরম্যাটে আছে তাই না? তো টেক্সট ফরম্যাটে আমি কি করব, ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলে আমার এটাকে শেপে কনভার্ট হয়ে গেছে। এখন নাইফ টুল দিয়ে আমি জাস্ট কি করছি, এইভাবে দাগ টেনে দিছি শেপের উপর দিয়ে। দেখেন যে মাঝখানে মাঝখানে কি দাগ হয়ে গেছে না? এগুলো দেখেন বর্তমানে গ্রুপ অবস্থা, মানে গ্রুপ অবস্থায় আছে। তো এইটাকে ক্লিক করলে দেখেন এগুলো সব গ্রুপ অবস্থায় আছে না? এই কারণে আমি প্রথমে আনগ্রুপ করে নিলাম। এখন নিচের অংশ দেখা যাবে যে এগুলো কি ইন্ডিভিজুয়াল ফাইলে মানে শেপ হয়ে গেছে। তো নিচের অংশটাকে আমি জাস্ট সিলেক্ট করে নিলাম, সবগুলোকে সিলেক্ট হয়েছে। দেখা যায় এভাবে টান দিয়ে কি আমি জাস্ট সিলেক্ট করে নিচ্ছি, উপরে টান দিলে আবার উপরে গুলোকে সিলেক্ট হয়ে যাবে। নিচের দিকে রেখে এগুলো সিলেক্ট করে জাস্ট কি করলাম, নিচের দিকে টেনে নিয়ে আসি। এইভাবে হচ্ছে আমি কোনো শেপকে কাটতে পারি। নাইফ টুল দিয়ে অটোমেটিক ডাক দিলে পরে সেটা কি হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। আমি টেক্সটটাকে আউটলাইন করলেও সেটাকে গ্রুপ অবস্থায় থাকবে। আমি যদি ইন্ডিভিজুয়ালি মুভ করতে যাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই আনগ্রুপ করে নিতে হবে প্রথমে। ক্লিয়ার? এটা কাজটা করেন।